আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আমরা গত ক্লাসে নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ এবং কোষ বিভাজনের সাজেশন দিয়েছিলাম যে কোন প্রশ্নগুলো সামনের এইচএসসি 21 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি বলেছিলাম যে সপ্তম অধ্যায় থেকে তো প্রশ্ন থাকবেই, এবং যে প্রশ্নটা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে মালভেসি এবং পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। এবং আমি পড়াশোনার এক ফাঁকে বলেছিলাম যে এটার অর্থনৈতিক গুরুত্ব বইয়ে খুব একটা ভালোভাবে লেখা নাই, তো সেটাই আমি ছবি তুলে দিতে চেয়েছি। তো ভাবলাম যে একটু হালকা কিছু কথা বলা উচিত, সেই কথাগুলো বলে নিই। আমার কাছে একটা বই আছে, যে বইটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে, তো আমি সেখানে একটু দেখাই যে কিভাবে লেখা আছে গুরুত্বগুলো। লক্ষ্য করো, এই যে লেখা আছে মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, এভাবে একটু একটা প্যারার মধ্যে এভাবে লেখা আছে হ্যাফাজার্ডলি, তাই না? তো এই কথাগুলো তো আমরা লিখবই, সাথে আমরা আরও কিছু কথা লিখব। কিভাবে লিখব, কোত্থেকে লিখব, সেই বিষয়টাই আমি একটু বলে দিই। সো লক্ষ্য করো, আমরা যে কোনো জিনিস যদি সুন্দর করে শিরোনাম দিই, শিরোনাম দিয়ে দিয়ে যেমন যদি লিখি, তাহলে এটা যেমন দেখতেও ভাল লাগে, এটার ইমপ্রেশনও ভালো হয়। যেমন আমরা যদি রচনা লিখি যে আমার জীবনের লক্ষ্য বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তো রচনা তো আমরা একটানা লিখতে থাকি না, আমরা হেডলাইন দিই, ওটার ওই হেডলাইনের মধ্যে কিছু একটা লিখি, আবার একটা হেডলাইন দিই, এভাবে তো চলতে থাকে, তাই না? তো সেই কাজটাই আমি একটু করে দিচ্ছি, যেহেতু এই প্রশ্নটা আসবেই আর আমাদের একটু ভালো মার্কস তুলতে হবে, যাতে আমরা এই প্রশ্নে 4 মার্কসে আসে, 4-এ যাতে 4 পাই। তো এ কারণে আমাদের একটু ইমপ্রেশনটা ভালো করতে হবে। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো, যেমন আমি পড়ছি, এখানে বলা আছে যে মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বের প্রথম লাইন বলা আছে যে বস্ত্র শিল্পের প্রধান উপাদান কার্পাস তুলা এ গোত্রের গসিপিয়াম গণের বিভিন্ন প্রজাতি হতে সংগ্রহ করা হয়। তা আমরা এই পুরো লাইনটা মুখস্থ না করে তাহলে বস্ত্র শিল্প কথাটাকে আমরা টুকে নিব। তাহলে আমরা শুধু মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব 1 নম্বরে আমরা কি লিখব? বস্ত্র শিল্প বা বস্ত্র শিল্পে। তাহলে এটা হবে আমাদের হেডিং, এবং আমরা ফাইনালি এই হেডলাইনগুলোই মনে রাখবো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে বস্ত্র শিল্প, তো আমরা সবাই জানি যে তুলা থেকে কি হয়, কাপড় চোপড়, তাই না, তৈরি করা হয়। তাহলে এই যে চোপড় তো না কাপড়, তাহলে এই যে বস্ত্র শিল্পে কি লাগে? জবা তো লাগে না, ঢেঁড়স দিয়ে তো কোনো কাপড় বানাই না, তাহলে তুলা দিয়ে, তাই না? আমরা ওই যে কটনের জামা পরি, তো তাহলে তুলা দিয়ে যেহেতু কাপড় বানানো হয়, তাহলে বস্ত্র শিল্পে যে তুলার ভূমিকা আছে এটা তো আমরা জানি। আর সবার আগে যেটা খুব ইম্পর্টেন্ট, মালভেসি গোত্রের উদ্ভিদগুলোর বাংলা নাম জানতে হবে। যত আমি বাংলা নাম শিখবো তত আমি গুরুত্ব লিখতে পারবো। সো আমার হেডলাইন হবে বস্ত্র শিল্পে। তাহলে বস্ত্র শিল্পে মালভেসি গোত্রের কোন উদ্ভিদটা ব্যবহৃত হয়? কার্পাস তুলা। তাহলে সেই কার্পাস তুলাটা কিন্তু আমি এমনি পারবো। তাহলে কার্পাস তুলা থেকে কি, কার্পাস তুলা থেকে কি তুলা সংগ্রহ করা হয়, এটা একটা উদ্ভিদ। এই উদ্ভিদ থেকে তুলা সংগ্রহ করা হয়, যেটা দিয়ে বস্ত্র শিল্পে বিভিন্ন বস্ত্র উৎপাদন করা হয়। তাহলে আমাদের হেডলাইনটা হবে কিন্তু বস্ত্র শিল্প। ওকে, 2 নম্বর লাইনটা এখানে বলেছে এ গোত্রের কেনাফ ও মেস্তাপাট হতে গুরুত্বপূর্ণ তন্তু পাওয়া যায়। আচ্ছা, তার মানে এখানে সেকেন্ড যে হেডলাইনটা আমি মনে রাখতে পারি, তন্তু তৈরি, তন্তু তৈরি। তাহলে প্রশ্ন হচ্ছে তন্তু তৈরিতে মালভেসি গোত্রের কোন উদ্ভিদ লাগে? পাট। এখন 2 ধরনের পাট আছে, একটা হচ্ছে কেনাফ মেস্তা পাট আর একটা হচ্ছে শুধু মেস্তা পাট। তাহলে এই 2 ধরনের পাট থেকে আমরা কি তৈরি করতে পারি? এই 2 ধরনের পাট থেকে আমরা তন্তু পাই, সেটা আমরা লিখে দিব। এখন এই তন্তু দিয়ে আমরা আসলে করিটা কি? এই তন্তু দিয়ে আমরা কি বিভিন্ন দড়ি বানাই, পাটের যে জিনিসপত্র আছে, ব্যাগ, চট, এগুলো বানাই। তাহলে প্রথমে তুমি কেনাফ মেস্তা পাট এগুলো থেকে তন্তু পাও, দেন এই তন্তু থেকে তুমি কি পাও? দড়ি পাও, ব্যাগ পাও, যে চটের বস্তা, তাই না, এই যে চট ইত্যাদি তৈরি করা হয়, সেই কথাটা পরে লিখে দিবা। তাহলে হেডলাইনটা কি হলো? হেডলাইনটা হলো তন্তু তৈরি আছে। 3 নম্বর লাইন কি বলেছে? ঢেঁড়স একটি উৎকৃষ্ট সবজি। তার মানে হচ্ছে এই গোত্রের একটা উদ্ভিদ হচ্ছে ঢেঁড়স, সেটা আবার উৎকৃষ্ট সবজি। আবার এই গোত্রে নাপা শাক আছে, উত্তরবঙ্গের মানুষ আমরা নাপা শাক খাই, জানি না তোমরা যে যেখান থেকে দেখছো নাপা শাককে কি বলো, এই নাপা শাকটাও হচ্ছে কিন্তু এই গোত্রের। তাহলে আমরা বলতে পারি যে শাক
সবজি, তাহলে শাকসবজি হিসেবে, তাহলে আমরা এই হেডলাইনগুলো পড়বো। তাহলে শাকসবজি হিসেবে ব্যবহৃত হয় কি? ঢেঁড়স, ঢেঁড়স। এছাড়া নাপা শাক। ওকে, তাহলে এটা শাকসবজি হিসেবে ব্যবহৃত হয়, সেটা লিখে দিব। 4 নাম্বার লাইন, তার মানে দেখো আমরা কিন্তু পয়েন্ট করে দিচ্ছি এবং এই পয়েন্ট করে বইয়ে কিন্তু পয়েন্ট করে নাই। সো পয়েন্ট করে দিলে ইমপ্রেশন ভালো হবে এবং তুমি ভালো মার্কস পাবা ডেফিনেটলি। 4 নাম্বার লাইন কি বলছে? জবা, স্থলপদ্ম, ঝুমকা জবা, হলিহক প্রভৃতি বাগানের অলংকৃত উদ্ভিদ। মানে বাগানে যদি আমরা এই ফুলগুলো লাগাই তাহলে খুব সুন্দর দেখাবে, অর্থাৎ শোভা বর্ধনকারী উদ্ভিদ। তাহলে আমরা 4 নাম্বার লিখতে পারি শোভা বর্ধনকারী হিসেবে, শোভা বর্ধনকারী হিসেবে। তাহলে শোভা বর্ধনকারী হিসেবে দুই একটা এক্সাম্পল মনে রাখলেই হলো। জবারটা মনে রাখো, ঢেঁড়স আবার ভুলেও লিখো না যে ঢেঁড়স। জবা, জবার আবার আরেকটা কি আছে? ঝুমকা জবা, হলিহক। তো জবা তো একবার লিখলাম, স্থলপদ্ম লেখো, স্থলপদ্ম। এবং একটা জিনিস বলে রাখি, নতুন বইয়ে আমরা তো মালভেসি গোত্রের কি কি এক্সাম্পল ছিল তোমাদের বইয়ে 7টার মতো ছিল, নতুন বইয়ে আরো 7-8টা কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে। তাহলে এগুলো হয়তো বা নতুন বই থেকে প্রশ্ন হলে সেগুলোও কিন্তু জানা লাগবে। আমি এর মধ্যে কয়েকটা আজকে ক্লাসের পর বলে দিব, কারণ অনেকেই নতুন বই কেনো নাই, সেগুলো মিস হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন নতুন বই থেকে করলে তখন আবার বিপদ, কারণ এই বৈজ্ঞানিক নাম তো লাগেই, বাংলা নামগুলো এমসিকিউতে আসে যে নিচের কোনটি জবার মালভেসি গোত্রের উদ্ভিদ নয়, এভাবে কিন্তু প্রশ্ন চলে আসে। আচ্ছা, আমরা অর্থনৈতিক গুরুত্বটা শেষ করি। তাহলে 4টা লাইন থেকে আমরা 4টে হেডলাইন পেলাম। তাহলে বস্ত্রশিল্প, তন্তু, শাকসবজি, শোভাবর্ধনকারী। এবং মজার বিষয়, তোমার যদি এই হেডলাইনগুলো মনে নাও থাকে, তোমার যদি উদ্ভিদের নাম মনে থাকে, তুমি উদ্ভিদের নাম থেকে হেডলাইনে মানে নিয়ে আসতে পারবা। তুমি যদি জানো তুলা হচ্ছে মালভেসি গোত্রের একটা উদ্ভিদ, তাহলে তুলা থেকে আমরা বস্ত্র বানাই, তাহলে বস্ত্র শিল্প। পাট থেকে তন্তু বানাই, তাহলে তন্তু তৈরি। ঢেঁড়স এগুলো খাই, তাহলে সবজি। জবা, স্থলপদ্ম দেখতে সুন্দর, তার মানে শোভা বর্ধন করে। সো তুমি কিন্তু উদ্ভিদের নাম থেকেও হেডলাইনগুলো এমনিতেই তোমার মাথায় চলে আসবে, কিন্তু আমি চাই তোমার পরীক্ষার খাতায় যাতে হেডলাইন করে করে লেখো, এটাই আমি এখন দেখাচ্ছি আর কি। এরপরে যেটা বলেছে ইন্ডিয়ান টিউলিপ, ইন্ডিয়ান টিউলিপ এর আরেকটা নাম আছে, কেউ জানো কিনা? জানলে একটু কমেন্টে জানাও, আমি আমার ক্লাসের শেষে উত্তরটা বলে দিব যে ইন্ডিয়ান টিউলিপের আরেকটা সুন্দর নাম আছে যেটা নতুন বইয়ে অ্যাড হয়েছে। তো ইন্ডিয়ান টিউলিপের যে কাষ্ঠ থেকে বিভিন্ন পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ তৈরি করা হয়। তাহলে আমরা 5 নম্বরে লিখতে পারি, আমি উপরে লিখছি, আমি একটু উপরে লিখছি যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, এটা মুছে দিই। তাহলে 5 নাম্বার বিভিন্ন উপকরণ তৈরি, বিভিন্ন উপকরণ তৈরি। তাহলে বিভিন্ন উপকরণ বলতে কি কি? পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ। তো এগুলো কোত্থেকে বানানো হয়? ইন্ডিয়ান টিউলিপ, এইটা কিন্তু লিখতে হবে, ইন্ডিয়ান টিউলিপ এর কাষ্ঠ থেকে, কাষ্ঠ মানে কাঠ বোঝাচ্ছে। তাহলে ইন্ডিয়ান টিউলিপের কাষ্ঠ থেকে 3টা জিনিস মনে রাখতে হবে, কি কি? পেন্সিল, খেলনা, আরেকটা কি? কৃষিকাজের উপকরণ। এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। পেন্সিল, খেলনা এগুলো বানানো হয় কোন উদ্ভিদ থেকে? ইন্ডিয়ান টিউলিপ। এর বৈজ্ঞানিক নামে থেসপেশিয়া আছে, কিন্তু এর আরেকটা বাংলা নাম আছে, বা ওটা অ্যাকচুয়ালি বাংলা নাম ঠিক না, ইংলিশ নাম। বাংলায়ও ওর একটা নামকরণ করা হয়। কেউ যদি জেনে থাকো তোমরা কমেন্ট করে জানাও, আমরা ক্লাসের শেষে বলবো। 5 নাম্বার লাইন কি বলেছে? জবা বিভিন্ন প্রকার ওষুধে কাজে লাগে। আমরা জানি যে ঢেঁড়স বহুমূত্র রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, আবার অর্শ রোগের ভালো ওষুধ হচ্ছে জবা। এই দুইটা তো এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তাহলে 6 নাম্বার আমরা লিখতে পারি ওষুধ হিসেবে। তাহলে ওষুধ হিসেবে ব্যবহৃত হয় জবা, ঢেঁড়স। কে কোন ওষুধ? জবা কিসের ওষুধ? অর্শ রোগের। ঢেঁড়স কিসের ওষুধ? বহুমূত্র রোগের। এই দুইটা যাতে কখনো ভুল না হয়, আমি একটু উপরে লিখে দিই, পরে মুছে ফেলবো। জবা হচ্ছে অর্শ রোগের আর ঢেঁড়স হচ্ছে বহুমূত্র রোগের। হ্যাঁ, তাহলে যারা ডায়াবেটিস রোগী তাদের প্রিয় সবজি হওয়া উচিত ঢেঁড়স, তাদেরকে ঢেঁড়স বেশি বেশি করে খেতে বলবা। হ্যাঁ, বাসায় যদি এরকম কোনো ডায়াবেটিস রোগী থাকে। তাহলে ওষুধ হিসেবে আমরা সেটাও লিখে ফেললাম। এই বইয়ে আরেকটা বলছে যে জবা এছাড়া পূজার উপকরণ হিসেবে কাজে লাগে, তো সেখানে তো উপকরণ লিখছি, সেখানে আর আলাদা করে এটা আমরা লিখছি না। তাহলে একটা জিনিস তোমাদেরকে আমি আবার দেখাই
যে এই যে বইয়ের এই 4টা লাইনকে আমরা কিন্তু 6টা পয়েন্ট করলাম, দেখতেও খুব ভালো লাগছে। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি আরও পয়েন্ট বানাতে চাই, তাহলে কি করা যায়? লক্ষ্য করো, আগের পেজে আসি। এই যে দেখো এখানে মালভেসি গোত্রের অনেকগুলো উদ্ভিদ দেওয়া, এর মধ্যে জবার অর্থনৈতিক গুরুত্ব অনেক দেওয়া, ঢেঁড়সের অনেক দেওয়া, তাহলে এগুলো সব লেখা যায়। কিন্তু আমরা সব এত লিখবো না, আমরা হেডলাইন দিয়ে দিয়ে লিখবো। তাহলে আমাদের কোন হেডলাইনটা এখনও লেখা হয় নাই? যেমন দেখো, জবা কুসুম তেলের একটি উপাদান। আবার তুলার বীজ থেকেও আমরা কিন্তু তেল পাই, তুলার বীজ থেকেও আমরা কি পাই? এখানে লেখা আছে কি না? এই যে দেখো লেখা আছে, তুলা বীজ হতে ভোজ্য তেল পাই। তার মানে ভাইয়া তেল দিয়ে কিন্তু আমরা একটা হেডলাইন লিখে ফেলতে পারি। তাহলে আমরা লিখে ফেলি 7 নাম্বার। তোমরা উপরে দেখতে পাচ্ছ কিনা আমি একটু, আচ্ছা দেখি, দেখতে পাচ্ছ। তাহলে 7 নাম্বার তোমরা লিখতে পারো তেল তৈরি। কি লিখতে পারো? তেল তৈরি। তাহলে তেল তৈরি, তেল আমরা দুইটা জিনিস থেকে পাই, জবা থেকেও পাই, তুলা থেকেও পাই। তবে তুলা থেকে যে তেলটা পাই সেটা ভোজ্য তেল, অর্থাৎ সেই তেলটা আমরা খেতে পারি। কিন্তু জবা থেকে যে তেল পাই সেটা আমরা খাই না, সেটা আমরা মাথায় দিই। মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, মাথা ঠান্ডা রাখে। জবা কুসুম তেল মাথা ঠান্ডা রাখে। তাহলে তেল তৈরি, এটা কিন্তু আরেকটা অপশন, মানে হেডিং চলে আসলো। 7টা হলো। তো যেহেতু 4 মার্কস থাকে অর্থনৈতিক গুরুত্বে, শুধু যদি মালভেসির অর্থনৈতিক গুরুত্ব চায় তাহলে মিনিমাম 8টা লেখা উচিত। 8টা পয়েন্ট 0.5 করে 4 পেয়ে যাবা। আর যদি পোয়েসি মালভেসি দুটারই অর্থনৈতিক গুরুত্ব 4 মার্কসে আসে, তাহলে 7টা পয়েন্ট ঘাটাঘাট হেডলাইন লিখবা, ভেতরে বর্ণনা, মানে তখন হেডলাইন লিখার ডট দিবা না যে তেল তৈরিতে ব্যবহৃত হয়, ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, বা সামনে জব 1 লাইনে একটু দ্রুত লিখে দিবা যতটুকু পারো। তখন বেটার এটার 5টা ওটার 5টা লেখা। ওকে, আচ্ছা চলো আমরা আরেকটু খুঁজে দেখি আর কিছু পাই কিনা। তোমাদের আর বইটা দেখাচ্ছি না। ওকে, কার্পাস তুলায় এক্সট্রা, হ্যাঁ তুলা শৈল চিকিৎসায়, মানে যে সার্জারি করার সময় রক্ত বের হচ্ছে, তুলা দিয়ে মুছে ফেলি, যে এটা লেখার দরকার নাই। মানে আমরা একটু বানাতে চাই, আর কিছু বানানো যায় কিনা। এই তো, তাহলে তুমি শৈল চিকিৎসা বা সার্জারির ওই ব্যাপারটা বলতে পারো। আর তেমন কিছু কিন্তু দেওয়া নেই। তাহলে 8টা হয়ে যাবে আমাদের, তাই না? ঠিক আছে, তাহলে আমরা 8 নাম্বারে লিখে ফেলি। আমি এখানে 8 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে শৈল চিকিৎসা মানে সার্জারি বোঝাচ্ছে, অর্থাৎ যখন আমরা অপারেশন করব বা কোনো অংশ কাটবো, রক্ত বের হবে, এই তুলার সাহায্যে কি, যে ব্যান্ডেজ করার জন্য তুলা দিয়ে কি মুছে ফেলা হয়, বা তুলা দিয়ে ব্যান্ডেজ করা হয়, তাই না? তাহলে শৈল চিকিৎসায় ব্যবহৃত হয় তুলা, এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে দেখো, এখন এইভাবে যদি তুমি সুন্দর করে হেডলাইন দিয়ে দিয়ে লেখো, সত্যি বলছি খাতাটা দেখে টিচার অবশ্যই ইমপ্রেসড হবে, এবং মার্কস কিন্তু তুমি 4-এ 4 পাবা। কারণ এইগুলো অর্থনৈতিক গুরুত্ব প্রশ্নে 4-এ 4 পাওয়াটা কিন্তু টাফ। আর হেডলাইন আকারে লিখলে দেখতেও ভালো লাগবে, বড়ও দেখাবে। তো আশা করছি কিভাবে হেডলাইন বানাতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে পোয়েসির বেলায় তোমরা ওই অর্থনৈতিক গুরুত্বটাকে আশা করি এখন তোমরা হেডলাইনে কনভার্ট করতে পারবা। আর যদি মনে করো যে ভাই আপনি একটা হেডলাইন বানিয়ে দেন আমাকে, তাহলে আমি পোয়েসিরটাও বানিয়ে একটা ভিডিও করে দিব। সো এই ছিল আমার বলার। আমি একটু বলে নেই, ইন্ডিয়ান টিউলিপের অপর নাম তোমরা কি কমেন্ট করেছে আমি জানি না। এর আরেকটা নাম হচ্ছে পোর্সিয়া ট্রি। তাহলে এটা একটু লিখে রাখো, আমি মুছে দিচ্ছি। তাহলে ইন্ডিয়ান টিউলিপ এর অপর নাম হচ্ছে পোর্সিয়া ট্রি, এটা যাতে ভুল না হয়। আর নতুন কি কি উদ্ভিদ অ্যাড হয়েছে তার বাংলা নাম আমরা লিখি। তাহলে মালভেসির বেলায় নতুন কি কি অ্যাড হয়েছে, মালভেসিতে নতুন কি কি অ্যাড হয়েছে, একটা হচ্ছে মরিচ ফুল। ইন্ডিয়ান টিউলিপ তো আগেই ছিল অর্থনৈতিক গুরুত্বের মধ্যে। এছাড়া ভোলা, তাহলে ভোলা একটা জেলা হলেও ভোলা একটা মালভেসি গোত্রের উদ্ভিদ। এছাড়া দেখলা তোমরা ঝুমকা জবা, এর আবার আরেকটা নাম হচ্ছে লণ্ঠন জবা। অন্তত বাংলা নামগুলো একটাবার দেখে রাখো। নাপা শাক এখানেও লিখছি, বাট নাপা শাক আগে ছিল না উদ্ভিদের নামে। বরেলা, বন ওকরা, হলিহক, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ এই অধ্যায় তো খুবই ইম্পর্টেন্ট। তোমরা তো বই কিনছো 2 বছর আগে, 1.5 বছর আগে। নতুন যে বই, সেই বইয়ে এগুলো অ্যাড হয়েছে। তোমরা হয়তো বা অনেকেই জানো না, কারণ তোমাদের টিচাররাও এগুলো পড়িয়ে ফেলছে, এখন তো নিজে পড়ছো। সেই 1 মাসে যেহেতু অল্প কিছু অধ্যায়, এমসিকিউ যাতে মিস না যায়, এমনিতেই তোমার অনেক ইজি করা আছে, তারপরে একটাবার দেখা নিলাম, ঠিক আছে? আর একটা অপর নাম আছে অ্যাড করেছে, সেটা হলো মেস্তা। ওই যে মেস্তা পাটের অপর নাম
কি লিখেছে সেটা আমি এখানে লিখি। তাহলে মেস্তার অপর নাম, এটার উচ্চারণটা চুকোইর না চুকোইর হবে হয়তোবা। সো এরকম একটা অপর নাম দিয়ে দিয়েছে। সো এইটাই হচ্ছে এক্সট্রা মালভেসি থেকে। আশা করছি এই 8টা পয়েন্ট তোমাদের মনে থাকবে এবং এই 8টা পয়েন্টই তোমরা মনে রাখবা, বিশেষত উদ্ভিদের নাম দিয়েও মনে রাখা যায়। সো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে লিখলে অর্থনৈতিক গুরুত্বে ফুল মার্কস তোমরা পাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।